পিয়া 18 বছরের যুবতী। তার বৈধব্যের বয়স 3 মাস। সাদা কালো পাড় শাড়ি পরিধানে পুকুর থেকে স্নান করে উঠে এসেছে ভেজা শাড়ি পরে। পুকুর পাড়ে গাছের ফাঁক ফাঁকো দিয়ে হাজারো পুরুষের চোখ তার ভেজা শরীরকে জরিপ করছে। বহু পুরনো দিনের বাড়ি, বিধবা নারীকে নিয়ে নানান ছুদমার, কিন্তু ভেজা পোশাক পাল্টাবার জন্য কোনো ঘেরা জায়গা পর্যন্ত নেই। পিয়া এখনও শ্বশুরবাড়িতে নতুন বউ নামেই পরিচিত। শুকনো কাপড় পরে পিয়া ভেজা চুল এলিয়ে দিয়ে নিরামিষ রান্নাঘরে প্রবেশ করল। নিরামিষ ভোজী 3 জন, ঠাকুমা শাশুড়ি, পিসি শাশুড়ি, এখন যোগ হয়েছে পিয়া। পিসিমা শাশুড়ি বাল্য বিধবা, তাকেও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আসতে হয়েছে। তিনি খুব ভালো জানেন অল্প বয়সী বিধবাদের পুরুষরা কেমন কামনার চোখে দেখে। নিজের শ্বশুর ভাসুরা পর্যন্ত রেয়াত করে না। পিয়ালির বেলায়ও সেই একই অবস্থা। বলতে গেলে সেই ট্রেডিশন সমানে চলেছে। ভোরের বেলা শ্বশুরমশাই যাকে বাবা বলে সম্বোধন করে চা দিতে যায়, সেও নানান অছিলায় পিয়ার শরীরকে স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সবই বোঝে পিয়া। এমন এক সম্পর্ক কিছু বলাও যায় না। শাশুড়িও জানেন তার 70 বছরের স্বামী এখনও নারী শরীরে আকৃষ্ট হয়। সারা জীবন এই জ্বালায় তিনি জর্জরিত। সুন্দরী পিয়া যখন পুকুর ঘাটে যায়, তখন তো পুরুষগুলো মাছের মতো ভনভন করতে থাকে। পিয়া বুঝে গেছে বাবা মা যখন নেই, তাকে বাদবাকি জীবন এখানেই থাকতে হবে। এইভাবেই সবার চোখের সামনে কাটাতে হবে। এখন নিরামিষ এসেলের ভার পিয়ার ওপর। আমিষ ঘরেও পিয়ার নিরামিষ রান্না যায়। সবাই পিয়ার রান্নায় পঞ্চমুখ। আজ পিসিমা দুপুরে খাওয়া দাওয়ার পর বলল, আয় না নতুন বউ, আমার পাশে শুয়ে একটু গড়িয়ে নিবি। পিয়া পিসিমার অনুরোধ ফেলতে পারল না। শোন নতুন বউ, তোর বয়স খুবই কম। যতই যাই হোক, শরীরের খিদে তো থাকে, তা তো অস্বীকার করার জো নেই। কারো সাথে যদি কিছু হয় হবে, ওতে কিছু যায় আসে না। আমিও তো। পিসিমা, বড় দিদি না থাকলে বড়ঠাকুর ঠাড়ে ঠোরে আমাকে পান দেওয়ার নাম করে ডাকে। আমার ভীষণ ভয় করে। ভয়ের কি আছে, সবারই এমনটা হয়। সত্য কথা বলার সাহস কজনের থাকে। আমার দাদাও তো এই বয়সে তোমাকে দেখে। শাশুড়িমা ভীষণ চিন্তায় থাকেন। বাড়ি ভর্তি পুরুষ মানুষ, এই কচি বউটার কখন যে বিপদ ঘটে। এই বাড়িতে গিন্নিমার নিজের নাতি থাকে, কলেজে পড়ে, পিয়ার থেকে 2-4 বছরের বড়। তার সাথে পিয়ার ভারী সখ্যতা। তার নাম দিবাকর। সবাই তাকে দিবা বলে ডাকে। দিবা নতুন বউকে লাইব্রেরি থেকে বই এনে দেয়। পিয়া ওই নিয়ে মশগুল হয়ে থাকে। দিবা কলেজ থেকে ফিরলে সেই গল্প নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়। দিবা নতুন বউকে বাইরের জীবন সম্পর্কে নানান রকম গল্প বলে। দিবা মাঝে মধ্যে সিনেমায় যায়। সেই সব সিনেমার গল্প ও নতুন বউকে করে। নতুন বউয়ের ভারী সিনেমায় যাওয়ার শখ। শখ শখই রয়ে গেছে, বাস্তবে পরিণত হয়নি। পিয়ার বড়জান নিঃসন্তান। এই নিয়ে তাকে নানান গঞ্জনা সহ্য করতে হয়। তার স্বামী বড়ঠাকুর এখন তাকে ছুঁয়েও দেখে না। বয়স্ক বাজা মেয়ে মানুষে তার রুচি নেই। মনে মনে সে এখন ছোট ভাইয়ের কচি বিধবা স্ত্রীকে কামনা করে। এক ঝড় জলের রাতে ঝড়ে যেন চারদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন বৃষ্টি দুহাত দূরের কিছু দেখা যাচ্ছে না। নতুন বউ তার ঘরের দক্ষিণ দিকের জানলা খুলে ঝড় বৃষ্টির তাণ্ডবলীলা দেখছে। দিবাতেও ছোট ট্রানজিস্টারে গান শুনছে, সেই জলদগম্ভীর স্বরে। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। এই অনুভূতিগুলো নিয়েই নতুন বউ পিয়া বেঁচে থাকে। আজ যেন নিঃসঙ্গতা তাকে বড্ড গ্রাস করেছে। সমস্ত বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। বৃষ্টির জলে ভিজে তার শরীরের তপ্ততাকে শীতল করতে ইচ্ছে হচ্ছে। ঝড় বৃষ্টির তাণ্ডব যেন আরো বহুগুণ বেড়ে চলেছে। হঠাৎ দরজায় টকটক শব্দ। নতুন বউ ভাবে নিশ্চয়ই দিবাকর তার খোঁজ নিতে এসেছে। দরজা খুলতেই নতুন বউ বলল, দিবাকর, তুমি এসেছ? না, আমি দিবাকর নই। এক মুহূর্তের বিদ্যুতের আলোয় পিয়া দেখল তার বড়ঠাকুর ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। বড়ঠাকুর, কিছু দরকার ছিল? কাউকে দিয়ে ডেকে পাঠালে পারতেন। আমার শুধু আজ তোমাকে দরকার। ঘরের বাইরে তুমুল ঝড়। এই ঝড়কে রোখা পিয়ার সাধ্যের মধ্যে নেই সেই রাতে। বড়ঠাকুর পিয়ার কাছেই কাটালো। ভোরবেলায় শাশুড়িমা দেখতে পেলেন তার বড় ছেলে নতুন বউয়ের ঘর থেকে বেরিয়ে আসছে। তিনি জানতেন এমনটা একদিন হওয়ারই ছিল। কিছুদিন সব ঠিকঠাক চলছিল। নতুন বউ একদিন সকালে খুব বমি করল। তার মাথা ঘুরোচ্ছে, শরীর অস্থির করছে। শাশুড়িমা যা বুঝবার ঠিকই বুঝলেন। বিধবা বউ পোয়াতি সেটা একটা অস্বস্তিকর ব্যাপার হলেও
বংশটা তো রক্ষা হবে। বড় ছেলের সন্তান, পরিবারের জন্য এটা দারুণ ব্যাপার। এখন পিয়াকে বিশ্রামে রাখা হয়। খাবারে ফল, দুধ অবশ্যই থাকে। একজন আলাদা মাসি নিয়োগ করা হলো। সে নতুন বউয়ের দেখাশুনো করে। এখন আর নতুন বউকে হেসেলে ঢুকতে দেওয়া হয় না। বড় বউ বাপের বাড়ি থেকে ফিরে এসেছে। ২-৪ দিনের মধ্যেই সে সবটা বুঝতে পারে। চোখের জলকে সঙ্গী করে তার জীবন কাটে। বড় ঠাকুর নতুন বউয়ের খোঁজ খবর নিতে প্রায়ই তার ঘরে যায়। সোনার গয়না উপহার দিয়ে আসে। আদরে আহ্লাদে নতুন বউকে ভরিয়ে রেখে আসে। নতুন বউ তার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। এ কি কম বড় কথা? দিন ঘনিয়ে এলো। নতুন বউয়ের কোল আলো করে এলো পুত্র সন্তান। পরিবারের প্রদীপ জ্বলে উঠল। নতুন বউয়ের আদর আর ধরে না। সবাই তাকে মাথায় করে রাখছে। হোক সে ওই পরিবারের বিধবা, বংশের প্রদীপ তো সে সমহিমায় জ্বালিয়েছে। এরই মধ্যে বাড়ির বয়স্করা বলাবলি শুরু করেছিল, দিনকাল অনেক উন্নত হয়েছে, আজকাল বিধবা বিবাহ তো প্রচলিত হয়েছে, তবে কেন দেরি করা? দিনক্ষণ দেখে বড় খোকার সাথে নতুন বউয়ের বিয়েটা দিয়ে দিলেই হয়। এত সুন্দরী বউ পেলে বড় খোকারও সংসারে মন বসবে। দিনক্ষণ দেখা দেখি তোড়জোড় চলছে। সবে ভোর হয়েছে। নতুন বউ কোলে ছেলে নিয়ে বড় বউয়ের ঘরে এলো। বড় ঠাকুর আলাদা ঘরে থাকে। দিদি, ছেলেটাকে একটু ধরো তো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? একটু কাজ আছে। ছেলেকে কিন্তু তোমার কাছেই রাখবে, আমি কিন্তু তোমাকে দিয়ে গেলাম। দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো। নতুন বউয়ের ফেরার নাম নেই। আস্তে আস্তে সবাই জানল নতুন বউ তার ছেলেকে বড়জার কাছে রেখে বাড়ি ছেড়ে চলে গেছে। চারিদিকে অনেক খোঁজাখুঁজি হলো। দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে গেল। নতুন বউ আর ফিরে এলো না। নতুন বউকে খুঁজতে খুঁজতে দিবাকর বৃন্দাবন ধামে এসে পৌঁছেছে। প্রায় প্রত্যেকে খুঁটিয়ে দেখার চেষ্টা করে দিবাকর, কিন্তু সাদা থানে কপালের রসগোল্লাতে সবাইকে একই রকম লাগে। নতুন বউ একবার দিবাকরকে বৃন্দাবনে বসবাসকারী বিধবাদের জীবন সম্পর্কে জানতে চেয়েছিল। সেরকম একটা গল্পের বইও এনে দিয়েছিল দিবাকর। বহু খোঁজাখুঁজি করে যখন দিবাকর নতুন বউকে পেল না, দিবাকর সেদিনে ট্রেনে উঠে বসে বাড়ি ফেরার জন্য। প্রথম দিন থেকেই পিয়া দিবাকরকে বৃন্দাবনে লক্ষ্য করেছে। অনেকবার ওর পাশ দিয়ে দিবাকর গেছে, কিন্তু অনেক বড় ঘোমটা টেনে মুখ এমনভাবে ঢেকে রেখেছে, চেনার কোনো উপায় ছিল না। ট্রেনটা ছাড়তে হঠাৎ দিবাকর শুনল একটা ডাক কানে ভেসে এলো। দিবাকরের এই ডাক চিনতে একদম ভুল হয়নি। দিবাকর মুহূর্তের মধ্যে ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে চলে গেল। দিবাকর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। একে একে সবাই যে যার মতো চলে গেছে। স্টেশন একদম ফাঁকা, শুনশান। দূরে একজন সাদা থান পরিহিতে দাঁড়িয়ে আছে। দিবাকর সামনে গিয়ে ডাকল, বৌঠান। ঘুমটা সরানোতে দেখা গেল মস্তক মণ্ডিত, তামাটে গায়ের রং ও খয়েটে চেহারার এক বৈষ্ণবী দাঁড়ানো। নাক ও কপালের উপর দিয়ে রসগোল্লা প্রকট। দিবাকর তার বৌঠানকে দেখে বাকরুদ্ধ। এমনটা কেন করলে বৌঠান? উপায় ছিল না। আমি কোন পরিচয়ে বাঁচতাম? ওসব কথা থাক। নয়ন কেমন আছে? তোমার নয়ন তোমার মতো রূপ পেয়েছে, খুব হাসি খুশি। তুমি নিজেকে এমনভাবে কেন রেখেছ? অল্প বয়সী বিধবাদের জন্য কোনো জায়গাই নিরাপদ নয়। ভালো থাকতে চাইলে ভালো থাকা যায় না। তুমি এখানে আর এসো না। আমি কিছুদিনের মধ্যে হয়তো হরিদ্বার বা ত্রিবেণী কোথাও একটা যাব। আর এসো না। জয় রাধে। বৈষ্ণবী পায়ে পায়ে মিলিয়ে গেল।